ফের খুলে পড়ল মেট্রোর পিলারের বিয়ারিং প্যাড। এবার প্রাণ গেল পথচারীর, আহত 2। নিহতের পরিবারকে সহায়তা ও তদন্তে গাফিলতি পেলে ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। থেকে ওই মেট্রোলের পিলারের নিচ থেকে স্প্রিংটা সুইটটা এই জায়গায় পড়ছে। আমার জীবন বাঁচাতে গিয়ে আমি এভাবে ঠেক দিই, একজন মারা গেছে, 2 জন আহত। দুর্গা বাচ্চা ছোট ছোট বাইরও ওনার উপরে নির্ভর, সংসারটা চলবো কেমনে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ ইয়ে থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। শাহবাগ থেকে আগারগাঁও এখনো বন্ধ মেট্রো চলাচল, দিনভর যানজটে চরম ভোগান্তি। প্রচন্ড জাম, কষ্ট হচ্ছে, রোগী নিয়ে কষ্ট হচ্ছে না। মিরপুর থেকে আসছি, প্রায় 2 ঘন্টা যাবত বসে আছি বাসের ভিতরে। কাজীপাড়া থেকে পারামঘাট আসতে আমাদের 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক বিধি বাধাগ্রস্তের পক্ষে নয় বিএনপি। সাংঘর্ষিক রাজনীতি না করার আহ্বান। ঐক্যবদ্ধ থাকলে বাধা হতে পারবে না পরাশক্তি, বলছে জামাত। ওমরা পালনে 20 নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান। মক্কা থেকে লন্ডন ফিরে রওনা দেবেন দেশের পথে। প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা কমিটি গঠন বিএনপির। সন্ত্রাস নিয়ন্ত্রণে একজনের নামে থাকবে মোবাইলের 2টি সিম, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দলগুলো ঐক্যবদ্ধ থাকলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। এবং মৃত্যুর 29 বছর পর আবারও আলোচনায় চিত্রনায়ক সালমান শাহর স্কাটনের ফ্ল্যাট। অনুসন্ধানে 2য় দফা পরিদর্শন পুলিশের। পুরনো রহস্যের জট খোলার চেষ্টা। ফের খুলে পড়ল মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড। মাথার ওপরে পড়ে এবার প্রাণ গেল পথচারীর, আহত হয়েছেন আরও 2 জন। তদন্তে কারো গাফিলতি পেলে ব্যবস্থা আর নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস সড়ক উপদেষ্টার। এদিকে মেট্রো চলাচল বন্ধে নগর জুড়ে তৈরি হয়েছে চরম ভোগান্তি। এখনও বন্ধ রয়েছে শাহবাগ থেকে আগারগাঁও অংশে। মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে প্রাণ গেছে যুবকের। প্রিয়জনের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় আহাজারি থামছে না স্বজনদের। শোকস্তব্ধ এলাকাবাসীও। রোববার দুপুর 12টার দিকে খামারবাড়ি মোড়ে 433 নম্বর পিলারের 150 কেজি ওজনের বিয়ারিং প্যাড হঠাৎই খুলে পড়ে। পথচারী আবুল কালাম আজাদের মাথায় পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আহত হন আরও 2 জন। পাথরটা পড়ছিল, সেই পাথরটা স্পিড আমার দিকে আসছে, তখন আমার জীবন বাঁচাতে গিয়ে আমি এভাবে ঠেক দিই। দুর্গা বাচ্চা ছোট ছোট বাইরও ওনার উপরে নির্ভর, সংসারটা চলবো কেমনে। সরকারই তো দায়ভার, সরকার যেমনে চলে এসব ওনার সংসারটা চলার একটা ব্যবস্থা করিয়া দেয় জানি। ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে উপস্থিত হয় মেট্রো রেল কর্তৃপক্ষ। জানায় গাফিলতি পেলে নেওয়া হবে ব্যবস্থা। বিয়ারিং প্যাড বলে এটাকে। বিয়ারিং প্যাড পরে একজন পথচারী, যার নাম আবুল কালাম, ওনার বাড়ি হলো শরীয়তপুরে, ওনার মাথার উপরে পড়ে এবং উনি স্পট ডেথ হয়। তদারকি করা হয়, সবই করা হচ্ছে, ইনভেস্টিগেশন করা হয়েছে এবং এটা যে চেক করা দরকার ওটাও করা হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের কাজ হলো যাতে অ্যাক্সিডেন্ট আর না হয় ওটার প্রতিরোধ করা। বেলা 2:30টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন সড়ক পরিবহন উপদেষ্টা। ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠনের কথা জানান তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে 5 লাখ টাকা অনুদান ও পরিবারের অন্য সদস্যকে মেট্রো রেলে চাকরি দেওয়ার ঘোষণা দেন। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে নিহতের পরিবারকে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ ইয়ে থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্তি কমিটি গঠন করেছি। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। এতে রাজধানী জুড়ে যানজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। 2.5 ঘন্টা বন্ধের পর চালু হয় আগারগাঁও থেকে উত্তরা অংশে চলাচল। সন্ধ্যার পর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত চলাচল শুরু হয় মেট্রোর। মিরপুর থেকে আসছি, প্রায় 2 ঘন্টা যাবত বসে আছি বাসের ভিতরে। অসহ্য হয়ে বাস থেকে হেঁটে যাচ্ছি। কাজীপাড়া থেকে পারামঘাট আসতে আমাদের 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, এখনো বেরোতে পারিনি। প্রচন্ড জাম, কষ্ট হচ্ছে, রোগী নিয়ে কষ্ট হচ্ছে না। প্রতিদিন নিয়মিত মেনটেনেন্স করা প্রয়োজন।
মেট্রো রেল প্রস্তুত হওয়ার পর থেকে আমি কখনো সরাসরি দেখিনি কোনোদিন কোনো মেনটেন্যান্স টিম ওখানে কি হচ্ছে, মেনটেন্যান্স আদৌ করতেছে কিনা আমি দেখি নাই। এদিকে দুর্ঘটনার পর থেকেই বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েন চলাচলকারী মানুষ। প্রায় 2.5 ঘন্টা বন্ধ থাকার পর চালু হয় আগারগাঁও থেকে উত্তরা অংশের মেট্রো চলাচল। এর আগে গত বছরের 18 সেপ্টেম্বর খামারবাড়ি মোড়ে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে, তবে সেবার নিচে কেউ না থাকায় হতাহত হননি কেউ। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শাহবাগ মোড়েও দুর্ভোগের চিত্র স্পষ্ট। আমার ঠিক পেছনে আমি দেখতে পাচ্ছি যে প্রায় এই শাহবাগ মোড় থেকে যে কটি সড়ক গেছে, যে মোট 4-5টি সড়ক গেছে, এখান থেকে প্রতিটি সড়কেই আমি দীর্ঘ গাড়ির সারি দেখতে পাচ্ছি এবং দীর্ঘক্ষণ কিন্তু সিগনালে গাড়িগুলোকে থেমে থাকতে হচ্ছে। আর সিগন্যাল ছেড়ে দেওয়ার পরেও এত গাড়ির চাপ যে প্রচণ্ড ধীর গতিতে গাড়িগুলো এগোচ্ছে, যে কারণে কিন্তু সেই যে সকাল থেকে আমরা যে দুর্ভোগের চিত্রগুলো দেখে আসছিলাম এবং আমি এখন পর্যন্ত যে সড়কগুলোতে ঘুরেছি, ঠিক আগারগাঁ থেকে শুরু করে আমি ফার্মগেট হয়ে কারওয়ান বাজার হয়ে এই জায়গাতে এসেছি এবং শাহবাগের ঠিক যে ভেতরে গেছে টিএসসি রোডটা, সেটা আমরা দেখতে পাচ্ছি তীব্র গাড়ির চাপ। পাশাপাশি সায়েন্স ল্যাবের সড়কটিতে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কাঁটাবন পার হয়ে গেছে গাড়ির লাইন, এত বেশি গাড়ির চাপ। এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য ভবনের দিকে যে সড়কটি গেছে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই চিত্র। বলা যায় যে মোটামুটি সেই ভোগান্তির চিত্রগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে তীব্র যানজটের ভোগান্তি। এবং আমরা জানি যে সকাল থেকে যে মেট্রো রেল বন্ধ থাকার কারণে যে প্রভাবটি পড়েছে, সেটি এখন পর্যন্ত, এই যে রাত 9টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু সেই চাপ কমেনি। এবং আমরা এখনও দেখতে পাচ্ছি যে যারা দুপুর নাগাদ রওনা দিয়েছেন কোনো গন্তব্যের উদ্দেশ্যে কিংবা বিকেলে বেরিয়েছেন, তারা কিন্তু এখনও পর্যন্ত এই যানজটে বসে বিরক্ত হচ্ছেন এবং তাদের যে দুর্ভোগের চিত্র, সেটি কিন্তু ভাষায় প্রকাশের মতো নয়। তো আমরা দেখছিলাম যে যারা মেট্রো রেলের যাত্রী রয়েছেন, তারা কিন্তু আসলে সড়কের বিভিন্ন যানবাহন গণপরিবহনগুলো ধরার কারণে কিন্তু সড়কে এতটা অতিরিক্ত চাপ পড়েছে। এবং যারা সাধারণ নিয়মিতভাবে গণপরিবহনগুলোতে চলাফেরা করেন সড়কে, তো তাদের দুর্ভোগের চিত্রটি কিন্তু অনেক বেশি মাত্রা ছাড়িয়েছে। তারা বলছিলেন যে আসলে যারা নিয়মিত চলাচল করেন বাসে, তারা বলছিলেন যে সাধারণত তারা জ্যাম পাড়ি দিয়েই কিন্তু তারা বিভিন্ন গন্তব্যে পৌঁছে থাকেন। তবে আজকের যে জ্যামটি, সেটি কিন্তু মাত্রাতিরিক্ত। যেখানে 1 ঘন্টার গন্তব্য, 1.5 ঘন্টার গন্তব্য, সেখানে কিন্তু 2-3 ঘন্টা পেরিয়েও তারা পৌঁছতে পারছেন না। আর সর্বশেষ আমি একটু তথ্য দিয়ে রাখি যে আসলে 3টার দিকে আগারগাঁও থেকে উত্তর মেট্রো রেল চালু হয়েছে এবং যে মেট্রো রেল কর্তৃপক্ষ রয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, তারা বলছে যে 7:15টা থেকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয়েছে। তবে এখানে শাহবাগ থেকে যে আগারগাঁও পর্যন্ত যে কটি স্টপেজ আছে, এটি কিন্তু এখনো চালু হয়নি। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই রাজধানীবাসীর যে যানজটে দুর্ভোগের সবশেষ খবর। মেট্রো দুর্ভোগের কারণে রাজধানীতে তীব্র যানজটের খবরে সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম শাহবাগে। এবার অন্যান্য খবর। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক বিধি বাধাগ্রস্তের পক্ষে নয় বিএনপি। সাংঘর্ষিক রাজনীতির পথ ছেড়ে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই দলটির নেতারা। ভোটের অভিযাত্রা ক্ষতিগ্রস্ত না করতে জুলাইয়ের চেতনা ধারণের তাগিদ দিয়ে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে নতুন বাংলাদেশ বিনির্মাণে বাধা হতে পারবে না কোনো পরাশক্তি। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব থেকে উঠে আসা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। জুলাই আন্দোলনের সব রাজনৈতিক দলের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানের মঞ্চ। দলটির সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচন বিলম্বের কোনো সুযোগ নেই। জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই, আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। জুলাই সনদে স্বাক্ষর হয়েছে, ঘোষণাপত্র হয়েছে, নির্বাচন আর বিলম্ব নয়, ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিন। এ সময় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাংঘর্ষিক রাজনৈতিক পথ পরিহার করে গণতন্ত্রে ফিরতে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান বিএনপি নেতারা। বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক ধারা বাধাগ্রস্ত করার পক্ষে নন তারা। বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। এমন কোনো অসাংবিধানিক পদ্ধতির দিকে না যাই
যাতে ভবিষ্যতে এটা নিয়ে আবার প্রশ্ন উঠবে দেশের আইনানুগ ভিত্তি কিভাবে রচিত হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য কিভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে, এই কথাগুলো যেন আমরা না আনি। নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য জুলাই চেতনা ধারণের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। দেশে এবং ভিতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন এনসিপির সদস্য সচিব। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া এই সংকট থেকে উত্তরণের আমাদের হাতে এখন আর কোনো উপায় নেই। জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হলো আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করলো। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচন ছাড়া সংস্কার ভালোভাবে করা সম্ভব নয়, তাই নতুন বাংলাদেশের পথে সংস্কার বাস্তবায়নের জন্য নির্বাচনের তাগিদ দেন নেতারা। অন্যদিকে মঞ্চে জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চান শহীদ পরিবারের সদস্যরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী আতঙ্ক বা দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত প্রকাশ করা হবে কালই, সেই সঙ্গে চলতি সপ্তাহেই চূড়ান্ত হবে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম। এদিকে জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করার বিধানে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি। রোববার বিকেলে নির্বাচন কমিশনে পৌঁছেন কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রাক নির্বাচন পর্যবেক্ষকদের 5 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সঙ্গে 1.5 ঘণ্টার বৈঠক শেষে কথা বলেন কমনওয়েলথের নির্বাচন সহায়তা বিভাগের প্রধান। বলেন, সব অংশীজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি মূল্যায়ন করবেন তারা। In the weeks and months ahead, not just for the elections but also looking beyond the elections to the post-election phase, when we would also be looking very keenly at how we can support Bangladesh in the next governance cycle. পরে নির্বাচন নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই জানিয়ে ইসির কার্যক্রমের সবশেষ তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব। কেন্দ্রের চূড়ান্ত তালিকাটা হয়েছে, এটা আগামীকালকে জানিয়ে দেব। দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ পর্যায়ে থেকে কিছু তথ্য আসছে, বাড়তি তথ্য আসছে, এটা পর্যালোচনা চলছে। আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে করে দেব। আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন পরিস্থিতি হয়েছে আমার বিশ্বাস হয়নি। এর আগে সকালে নির্বাচন কমিশনে আসে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জানান, জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে। গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয়। আগের অবস্থা বহালে বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে ইসিকে। আরপিওর 20 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এই সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এই সংশোধনী থেকে সরে এসে আরপিওর 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে। তিনি জানান, আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেয় গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে বিএনপি। আইন উপদেষ্টা মহোদয়ের একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সানবীর রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, আমরা দেখলাম যে নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে বেশ কয়েকদিন ধরে আসলে বিভিন্ন দল তাদের মতো করে ব্যাখ্যা করছে এবং আবার নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে। সেক্ষেত্রে আজকে দলগুলো কি বলছে? আজকে গণ অধিকার পরিষদের 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। 2018 সালের কোটা আন্দোলন এর নেতৃত্ব থেকে এই দলটি উঠে এসেছে এবং 24-এর নেতৃত্ব থেকে যে দলটি উঠে এসেছে সেটির নাম এনসিপি হয়েছে এখন, আপনি জানেন। রাজনৈতিক এই দলের তবে গণ অধিকার পরিষদের আজকের 4র্থ যে প্রতিষ্ঠাবার্ষিকী, সেখানে আসলে একটি রাজনৈতিক মিলন মেলা বলা চলে। কারণ সেখানে আমি দেখেছি যে সব রাজনৈতিক দল জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তারা সবাই উপস্থিত ছিলেন। তাদের নেতৃবৃন্দ সেখানে কেক কেটেছেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জুলাই আন্দোলনের সবাই একসাথে হয়ে বিজয় হওয়ার জন্য। এবং এই দলটি তাদের যে গণমানুষের কথা বলার কথা বলছে,
সেটির বিষয়ে তারা ইতিবাচক মন্তব্যই করেছেন। পাশাপাশি বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, জুলাই সনদ, নির্বাচন নিয়েও কথা বলেছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তবে মূল বিএনপি যে কথাটি বলেছে সেই কথাটি যদি বলি সেটি হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি একটি খুব সুন্দর একটি কথা বলেছেন যে দীর্ঘদিন থেকে যে সাংঘর্ষিক পরিস্থিতি দেশের রাজনীতিতে চলমান এবং এটি একটি ঐতিহ্য হয়ে গেছে মনে হয়, সেই ঐতিহ্যগত জায়গা থেকে সেই সাংঘর্ষিক রাজনীতি থেকে বিরত থাকার তিনি আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে আরও একটি বিষয় যেটি বলছে যে নির্বাচনকে বাধাগ্রস্ত করলে ফিরবে না গণতন্ত্র এবং দীর্ঘদিন থেকে গণতন্ত্রের পথ রুদ্ধ অবস্থায় আছে, সেই রুদ্ধ অবস্থা থেকে মানুষ ভোটের অধিকারের জন্য লড়াই করেছে এবং ভোটের অধিকারের জন্য উন্মুখ হয়ে আছে। এবং আরেকটি বিষয়, সেই বিষয়টি তিনি যেমন বলেছেন এবং ঐক্যবদ্ধভাবে সবাইকে ভোটের দিকে যাওয়ার জন্যই তিনি আহ্বান জানিয়েছেন। আবার আমির খসরু মাহমুদের পাশাপাশি স্থায়ী কমিটির অন্য আরেকজন সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও সেখানে বক্তব্য রেখেছেন এবং আপনি কিছুক্ষণ আগে আমার প্রতিবেদনটিও দেখিয়েছেন এবং সেখানে যেটি বলার চেষ্টা করেছে তার বাইরে তিনি যেটি বলছেন যে সাংবিধানিকভাবে বাধাগ্রস্ত করার পক্ষে নয় বিএনপি, অর্থাৎ জুলাই সনদ যে স্বাক্ষর হয়েছে সেই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানটি সেটি যেন অন্তত আইনি একটি ভিত্তি যেটি হয় সবাই অন্তত বাস্তবায়নের জন্য একমত সেটি তিনি বলছেন, তবে সেটি যেন সংবিধানের বাইরে যেন না হয়, যেহেতু সরকারও গঠন করা হয়েছে সাংবিধানিক প্রক্রিয়া এবং পরবর্তীতে সংবিধান যেন বহাল থাকে সেরকম কেউ যেন প্রশ্নবিদ্ধ না করতে পারে সেটি তিনি বলতে চাইছেন। আজকে জামাত আর এনসিপি কি বলল? জামাত এনসিপি যেটি বলছে সেটি বলার সাথে ঠিক এক লাইনে আমি শুধু একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে কি বিএনপি আজকে নির্বাচন কমিশন অফিসে গিয়েছে, সেখানে একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, সেটি হচ্ছে এই আগামী যে জোট আলাদা আলাদা যে প্রতীক সে প্রতীকে না হয় একটি মাত্র বিষয় হয়। এবং আপনি একটু আগে প্রশ্ন করছেন যে জামাত এবং এনসিপি কি বলেছে, জামাত এবং এনসিপিও সেই অনুষ্ঠানে ছিল। জুলাই সনদ নির্বাচনের অভিযাত্রায় যেন সেটি বাধা থাকে এবং সবাই যেন ঐক্যবদ্ধভাবে থাকে, তাহলে হচ্ছে কেউ যেন অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের শক্তি তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আঘাত করতে পারবে না। আবার এনসিপিও সেটি একটি বলছে যে এনসিপির আক্তার হোসেন তিনি বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদেরকে আগামী নির্বাচনে কোনোভাবেই অংশ নিতে দেওয়া যাবে না এবং একই কথা নুরুল হক নূর তিনিও কিন্তু বলেছেন এবং জুলাই সনদের আইনি ভিত্তির কোনো বিকল্প নেই যেটি এনসিপি দাবি করে আসছে। আজকের যদি খবরগুলোর দিকে তাকাই, বিএনপির নেতা যিনি লন্ডনে আছেন তারেক রহমান তিনি দেশে ফেরার কথা শোনা যাচ্ছে, এই বিষয়টি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? এ বিষয়টি জানাবো, তার আগে একটি প্রতিবেদনের কথা বলে আসে, সেটি হচ্ছে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে তিনি 20 নভেম্বর সপরিবারে ওমরা পালনের উদ্দেশ্যে যাবেন এবং সেখান থেকে নভেম্বরেই তিনি আবার লন্ডনে ফিরে আসবেন এবং লন্ডনে ফিরে এসে তারপরে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন এবং সেরকম একটি পরিকল্পনা রয়েছে। তো এ বিষয়ে দেখে আসি একটি প্রতিবেদন। সরকার পতনের পর থেকেই আলোচনায় কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে দলটির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক সময় সংবাদকে জানালেন পবিত্র ওমরা পালনে 20 নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখান থেকেই লন্ডন হয়ে নভেম্বরে দেশে ফিরবেন তিনি। উমরাতে ডেফিনেটলি এটা একটা মুসলমানের এক ধরনের যে কোনো কাজের পূর্বে যেটা সামর্থ্য থাকলে মক্কা মদিনা জিয়ারত করেন বা জিয়ারত করতে চান। উনি শুনছি যে নভেম্বর মাসে বাংলাদেশে আসবেন এটা বিশ্বাস করছি এবং হয়তো আসার আগে উমরা করে লন্ডনে ফিরতে পারেন। এদিকে দলের চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ফজলে ইলাহি আকবর জানান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে, তারা সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন। দেশে ফিরে গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন তারেক রহমান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাবি, আমরা প্রতিবেদনটিতে যেমন দেখলাম যে শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, তার নেতা কর্মীরাও সেরকমভাবেই বলছেন এবং আমরাও যে এখনো তো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। না, এখনো কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি এবং দিনক্ষণ চূড়ান্ত না হলেও তবে একটি পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি। লন্ডন বিএনপি সভাপতি তিনি দেশেই আছেন এবং তিনি আজকে আমাদেরকে জানিয়েছেন
তার নিরাপত্তা উপদেষ্টা তিনিও জানিয়েছেন। এর মধ্যে আমরা জানি যে তিনি উমরা পালন করার জন্য সেই তারিখটি নির্ধারণ হয়েছে যে 20 নভেম্বর। তবে নভেম্বরের শেষ নাগাদ অথবা ডিসেম্বরের শুরুর দিকে আসার একটি কথা আমি জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় যে নিরাপত্তার বিষয়টি নিয়ে এর মধ্যে বিএনপি একটি কমিটি গঠন করেছে এবং লুৎফুজ্জামান বাবর সহ তার নিরাপত্তা উপদেষ্টা তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এর মধ্যে বৈঠক করেছেন এবং সেজন্য তারা যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো তারা নেবেন। তবে সেক্ষেত্রে বিএনপির যে কমিটি আছে সেই কমিটি কাজ করবে সরকারের নিরাপত্তা কমিটি, সেই কমিটির সঙ্গে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে তারা সমন্বয় করে তার নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে কাজ করবে। রুপুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি নেতা তারেক রহমানের দেশে ফেরা, নির্বাচনী ব্যবস্থায় দলগুলোর নিজস্ব অবস্থান, এসবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানভীর রুপুল। এদিকে ডিসেম্বরে নয় নভেম্বরেই ঘোষণা করা হবে জামায়াতে ইসলামীর নতুন আমিরের নাম। সময় সংবাদকে এমন তথ্য নিশ্চিত করেছেন নতুন আমির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। রুকন সম্মেলনে ভোট গ্রহণ চলতি মাসেই শেষ হবে বলেও এ সময় উল্লেখ করেছেন তিনি। বিস্তারিত জানবো শফিক মুন্সির রিপোর্টে। প্রতিষ্ঠার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিহাসের সবচেয়ে দুঃসময় কাটিয়েছে বিগত সরকারের শেষ ১.৫ দশক। ২৪-এর গণঅভ্যুত্থানের পর স্বস্তিতে থাকা দলটি ইতোমধ্যে আবির্ভূত হয়েছে দেশের অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে। এরই মধ্যে গুঞ্জন ওঠে ডিসেম্বরে নির্বাচন করা হবে দলটির নতুন আমির। তবে ১ মাস এগিয়ে এনে সেই সময় নির্ধারণ করা হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহ। কোনোটাই বলবো না। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির নতুন আমির নির্বাচন সংক্রান্ত কমিটির প্রধান এটিএম মাসুম। নভেম্বরের ফার্স্ট উইকে আমরা আশা করি ফলাফল চূড়ান্ত করতে পারবো আর কি। তখন ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন, আপনাদের কাছে প্রথম যাবে। প্রতিটি জেলায় রোকন সম্মেলনের মাধ্যমে আমির পদের চলমান ভোট গ্রহণ এ মাসে শেষ করার কথা জানান এটিএম মাসুম। বলেন, জেলার দায়িত্বশীলদের গণনাকৃত ভোটের ফল একীভূত করে প্রকাশ করবেন তারা। সারা দেশে রোকন সম্মেলন করেই সম্মেলনে ব্যালট দেওয়া হয়, ব্যালটের মাধ্যমে, গোপন ব্যালটের মাধ্যমে লোকজন ভোট দেয় আর কি। প্রত্যেকটা জেলায় এক একজন প্রিজাইডিং অফিসার আছে, এরা ভোট সংগ্রহ করে আমাদের কাছে পাঠাই দিবে কেন্দ্রে আসলে এরপরে আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন বসে এগুলো গণনা করে রেজাল্ট ঘোষণা করবে। গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশে দলটির রুকন সদস্যরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৩ বছরের জন্য নির্বাচন করেন নতুন আমির। এবার ১ লাখেরও বেশি সদস্য এই নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি কিংবা জামায়াত নয়, জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিতে এনসিপি নেতৃত্বই প্রয়োজন বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে কিশোরগঞ্জের এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সার্জিস অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন শাপলা প্রতীক বরাদ্দে স্বেচ্ছাচারী ভূমিকা পালন করছে। এই কমিশন দিয়ে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব নয় বলেও এ সময় তিনি মন্তব্য করেন। জেলা শাখার দায়িত্বে আসবেন কিশোরগঞ্জ জেলা বিএনপি এবং জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গায় তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক, এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক। আমরা এটাও মনে করি আগামীর বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি এবং জামায়াত তাদের জায়গা থেকে নেতৃত্ব দিতে পারবে না। সন্ত্রাস নিয়ন্ত্রণে একজনের নামে মোবাইল সিম 10টি থেকে 2টিতে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত ধাপে ধাপে কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন সম্ভব।
আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় এইগুলি ব্যাপারে রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত বৈঠক বসে। বৈঠকে শাহজালাল বিমানবন্দর সহ সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে বলেও জানান তিনি। পলিটিক্যাল পার্টি তার যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তবে নির্বাচন আলাদা দিলে ভালো হবে। আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। রাজনীতির দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে নাই। এখন এখানে আপনারও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্বভাবে করছি, কি বলে কারোর পোস্টিং করছি। অবৈধ সিম কার্ড ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের আগে একক নামে নিবন্ধনকৃত সিম কার্ডের সংখ্যা কমিয়ে সর্বোচ্চ 7টি করা হবে। সিম কার্ডগুলি আমরা কমায় নিয়ে আসবো, 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমায় নিয়ে আসবো। আলটিমেটলি 2টায় গিয়ে আমরা থামবো। নির্বাচনের আগে আমরা হয়তো 7টার ভিতরে যদি আসতে পারি। দেশের গণমাধ্যমগুলো ইতিবাচক ভূমিকা রাখায় পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার কমেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সত্য ঘটনা প্রকাশ করার পরে এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার সফরে আলোচনার বড় অংশ জুড়ে থাকবে নিরাপদ অভিবাসন, প্রতিরক্ষা এবং বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি। এমনটাই জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো। ডক্টর ইউনুসের সরকার জুলাই সনদ এবং আসন্ন নির্বাচনের পরিকল্পনা সবকিছুতেই ইতালির সম্পূর্ণ সমর্থন আছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে উদ্ভূত জটিল পরিস্থিতির কারণে গত 30 আগস্ট ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বাংলাদেশ সহ এশিয়ার 5 দেশের সফর একেবারে শেষ মুহূর্তে স্থগিত হয়েছিল। সফরটি ডিসেম্বরের শেষ সপ্তাহে আয়োজনের বিষয়ে আলোচনা চলছে ঢাকা রোমের মধ্যে। এরই ধারাবাহিকতায় রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো। প্রায় আধা ঘন্টার বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী ডিসেম্বরের শেষ নাগাদ বাংলাদেশ সফর করবেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি। অভিবাসন, বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক সহযোগিতা সহ দ্বিপাক্ষিক নানা দিক থাকবে আলোচনায়। Let's see if we can find the right time to come. We were working on end of December. Migration, of course, but also trade, also culture, all of our bilateral relations. আরেক প্রশ্নের জবাবে ইতালির রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় দেশটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জুলাই সনদ এবং নির্বাচন আয়োজনের কর্মপ্রক্রিয়ায় ইতালির সমর্থন রয়েছে বলেও জানান তিনি। Always advocate for free and fair elections, and we support Professor Yunus and his driving towards elections in February. Also, his driving for reform. We support the July Charter. এদিকে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বাংলাদেশ ভারতের 10টি চুক্তি বাতিল প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পোস্ট বহাল রাখা নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভ্রান্ত ছড়ায় এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন থেকে উপদেষ্টা সহ সবারই বিরত থাকা উচিত। সবাইকে সচেতন হতে হবে, সচেতন হওয়াটাই উচিত। আমি মনে করি কেউ যদি এ ধরনের পোস্ট করে থাকে তাহলে সতর্কতার সাথে ডিজিটাল ভেরিফিকেশনের যে বিষয়গুলো ফ্যাক্ট চেক করে তথ্যগুলো দেওয়াই উচিত হবে। গত 19 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এখনো সরাননি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে ট্রাম্পের গাজা পরিকল্পনার সমর্থন আসিয়ানের। মালয়েশিয়া শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের প্রশংসায় নেতারা। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি সই। ওয়াটার পোলো খেলা প্রশিক্ষণই কাল হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা হোসেনের। সুইমিং পুলের পানিতে ডুবে মারা গেলেন তিনি। সহপাঠীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতাই এমন মৃত্যু। তবে প্রক্টর জানান, কোনো অবহেলা থাকলে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় ওয়াটার পোলোর খেলোয়াড় ছিলেন শিক্ষার্থী সাইমা হোসেন। রোববার বিকেলে আরেকজন খেলোয়াড়কে সঙ্গে নিয়ে তিনি ক্যাম্পাসের সুইমিং পুলে প্রশিক্ষণ নিতে যান। পানিতে নেমে কয়েকবার সুইমিং পুলের এপার থেকে ওপার আসা যাওয়া করার সময় হঠাৎ তলিয়ে যান। এ সময় পুলে থাকা অন্যরা আশপাশের লোকজনকে ডেকে সাইমাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে শিক্ষার্থীদের অভিযোগ, সাইমা সুইমিং পুলে ডুবে গেলেও সেখানে ইনস্ট্রাক্টর ছিলেন না। জরুরি অবস্থায় জীবন রক্ষার কোনো সরঞ্জামও ছিল না। বিশ্ববিদ্যালয় মেডিকেলে অক্সিজেন পাওয়া যায়নি। কর্তৃপক্ষের উদাসীনতায় এমন মৃত্যু। এই মৃত্যুর জন্য আমি মনে করি যতটা সুইমিং পুলের অব্যবস্থাপনা দায়ী, ততটাই আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার দায়ী। আশেপাশে কেন ইনস্ট্রাক্টর থাকবে না, কেন একজন সুইমিং স্পেশালিস্ট থাকবে না? ওখানে যে ইনস্ট্রাক্টর উনি তাৎক্ষণিকভাবে যদি উঠাইতেন তাহলে একটা কালক্ষেপণ হইতো না। তবে প্রক্টর জানান, তার মৃত্যুতে কারো কোনো অবহেলা থাকলে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। শিক্ষার্থীরা যে অভিযোগগুলো করছে সেটা আমাদেরও প্রশ্ন, যে আসলে আমাদের এই শিক্ষার্থী যে মারা গেল, ওর যে শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত প্রক্রিয়া বা যে সমস্ত ওর জন্য সতর্কতামূলক ব্যবস্থা থাকা দরকার, যথাযথভাবে সেগুলো পালিত হয়েছে কিনা, অবশ্যই আমরা এগুলো প্রত্যেকটা বিষয় আমরা দেখতে চাই। সাইমা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী ছিলেন। থাকতেন মুন্নুজান হলে, তার বাড়ি কুষ্টিয়ায়। সময় সংবাদ, রাজশাহী। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর আবারও আলোচনায় তার ইস্কাটনের ফ্ল্যাট। হত্যা মামলার পর দ্বিতীয় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে রমনা থানা পুলিশ। পুরনো রহস্যের জট খোলার চেষ্টায় মামলার তদন্ত কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন মুহিব আল হাসান। রাজধানীর ইস্কাটনের এই ফ্ল্যাটেই 1996 সালে 6 সেপ্টেম্বর মৃত্যু হয় ঢাকাই সিনেমার বরপুত্র সালমান শাহের। দীর্ঘ 29 বছর পর আবারও আলোচনায় ইস্কাটনের এই ফ্ল্যাট। 20 অক্টোবর আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় স্থানান্তর করা হয়। এর পরপরই সালমান মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আবারও তৎপর হয় আইন শৃঙ্খলা বাহিনী। হত্যা মামলা হওয়ার পর দ্বিতীয় দফায় ঘটনাস্থলে যান রমনা থানা পুলিশ। ফ্ল্যাটটিতে পরিদর্শনে এসে পুরনো কেস ফাইল বারবার বাস্তব চিত্রের সঙ্গে মিলিয়ে দেখেন তারা। সরজমিনের বিষয়গুলো দেখলাম, কোন রুমে ছিল, কোন রুমে থাকতো। বাড়ির মালিক ওনার সাথে কথা বললাম, তারা বলছে যে বিগত সময়ে বাড়িটা যে অবস্থা ছিল সে এখনো সেই একই অবস্থায় আছে, কোনো তারা পরিবর্তন কোনো কিছু তারা করেননি। তদন্ত কর্মকর্তারা বলছেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পদক্ষেপ নেওয়া সম্ভব। নতুন করে সাক্ষ্য গ্রহণ, আলামতের যাচাই এবং প্রযুক্তিগত বিশ্লেষণ পাল্টে দিতে পারে মামলার মোড়। কয়েকজনের সঙ্গে আমরা জানতে পেরেছি দেশের বাইরে আছে, আর যারা দেশে আছে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলতেছে। খুব শীঘ্রই আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারবো বলে আশা ব্যক্ত করতেছি। ইস্কাটনের এই ফ্ল্যাটেই একসময় ছিল ঢাকাই সিনেমার স্বপ্ন ভবন। 29 বছর পর এই অনুসন্ধান রহস্যের জট খুলবে কিনা সেটি এখন সময়ের অপেক্ষা। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার সমর্থন জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান। মালয়েশিয়ায় 47তম শীর্ষ সম্মেলন আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি যোগ দিয়েছে চীন, ভারত, জাপান সহ প্রায় 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সম্মেলনে পূর্ব তিমুর আসিয়ানের 11তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়। সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সভাপতিত্বে থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছে। ক্রিকেট ট্যুরিজম সেক্টরে বিসিবির আরও একটি ভিন্ন ধর্মী উদ্যোগ। এবার চট্টগ্রামের শতবর্ষী সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সিআরবির সামনে উন্মোচিত হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের ট্রফি। ওয়ানডের পর এবার 3 ম্যাচ টি-20 সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে প্রায় 150 বছর পুরনো স্থাপনা সিআরবির সামনে থেকে। ভবনের সামনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল ছিলেন 2 অধিনায়ক লিটন দাস এবং সেই হোপ। পরে একটি রেল ইঞ্জিনের ওপর দাঁড়িয়েও ফটো সেশনে অংশ নেন তারা। এমন আয়োজনে বিশ্বের বুকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরাই বিসিবির অন্যতম লক্ষ্য। এর আগে ঐতিহাসিক লালবাগ কিল্লায় হয়েছিল ওয়ানডে সিরিজের ট্রফির উন্মোচন।
টানা 2 ওয়ানডে সিরিজের পর আবারও টি-20তে ফিরছে বাংলাদেশ। আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগবে বলে মনে করেন অধিনায়ক লিটন দাস। মিডল অর্ডার ব্যাটাররা ফর্মে না থাকলেও তাদের উপর আস্থা রাখছেন ক্যাপ্টেন। ক্যারিবিয়ানরা ওয়ানডেতে হারলেও টি-20তে প্রতিপক্ষকে সমীহী করছেন লিটন। ভালো ক্রিকেট খেলতেছি, এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি। অনেকদিন পরে আবার টি-20তে ব্যাক করলাম, পরপর 2টা ওয়ানডে সিরিজ গেছে। সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফরম্যাটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে। যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। 2-1টা সিরিজ এটা হবেই, এটাই ক্রিকেট। বড় বড় প্লেয়াররাও ফেল হয়, আমরাও হবো, বাট ওখান থেকে ওভারকাম কীভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ফের খুলে পড়ল মেট্রোর পিলারের বিয়ারিং প্যাড। এবার প্রাণ গেল পথচারীর, আহত 2। শাহবাগ থেকে আগারগাঁও এখনো বন্ধ চলাচল, দিনভর যানজটে চরম ভোগান্তি। জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক বিধি বাধাগ্রস্তের পক্ষে নয় বিএনপি। সাংঘর্ষিক রাজনীতি না করার আহ্বান। ঐক্যবদ্ধ থাকলে বাধা হতে পারবে না পরাশক্তি, বলছে জামাত। এবং ওমরা পালনে 20 নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান। মক্কা থেকে লন্ডন ফিরে রওনা দেবেন দেশের পথে। প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা কমিটি গঠন বিএনপির। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।